আমরা যে ডিজিটাল জগতে বাস করি তার নিয়মকানুনগুলো কিভাবে তৈরি হলো। আজ আমরা সাইবার এথিক্সের ইতিহাসের গভীরে যাব আর দেখব কিভাবে একদম সাধারণ কম্পিউটার থেকে আজকের এই কানেক্টেড দুনিয়ায় আমাদের নৈতিকতার ধারণাগুলো সময়ের সাথে সাথে বদলে গেছে। আজকের দিনে আমরা যে ফিশিং স্ক্যাম, ডেটা চুরি বা অনলাইন প্রাইভেসি নিয়ে এত কথা বলি, এগুলো তো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, তাই না? এর শেকড়টা বুঝতে হলে আমাদের প্রযুক্তির সেই শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে। দেখতে হবে প্রত্যেকটা নতুন আবিষ্কার কিভাবে আমাদের সামনে নতুন নতুন নৈতিক প্রশ্ন এনে দাঁড় করিয়েছিল। তো চলুন দেখে নিই আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা কি। আমরা প্রথমে সাইবার এথিক্সের 4টি পর্যায় নিয়ে কথা বলবো, এরপর প্রথম দুটি, আর তারপর আধুনিক যুগের পর্যায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা বাস্তব কেস স্টাডির মাধ্যমে দেখব এই জ্ঞানটা কিভাবে কাজে লাগানো যায়, আর সবশেষে সাইবার অপরাধ কি সত্যি অন্য অপরাধের থেকে আলাদা, এই জরুরি প্রশ্নটা নিয়েও ভাবব। আচ্ছা, তাহলে শুরু করা যাক এই ঐতিহাসিক পর্যালোচনা দিয়ে। কারণ যে কোনো জটিল বিষয়কে ভালোভাবে বুঝতে হলে তার প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। সাইবার এথিক্সের এই 4টি পর্যায় আমাদের দেখাবে কিভাবে সময়ের সাথে সাথে আমাদের চিন্তা আর উদ্বেগগুলো বদলে গেছে। আমরা একদম গোড়া থেকে শুরু করছি, মানে প্রথম দুটো পর্যায়। এখানেই কিন্তু প্রাইভেসি, ডেটার মালিকানা আর কম্পিউটার ব্যবহার করে অপরাধ করার মতো বিষয়গুলো নিয়ে প্রথম আলোচনা শুরু হয়, যা আজকে ডিজিটাল আইনের ভিত্তি তৈরি করেছে। এই টাইমলাইনটা একবার দেখুন। 50 আর 60-এর দশকে কম্পিউটারগুলো ছিল এক একটা বিশাল, একা একা থাকা মেইন ফ্রেম, মানে তথ্য এক জায়গাতেই থাকত। কিন্তু 70 দশকে যখন প্রথম নেটওয়ার্ক এলো, তখন পুরো খেলাটাই বদলে গেল। প্রথমবারের মতো তথ্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যেতে শুরু করলো, যা একদিকে যেমন নতুন সম্ভাবনা তৈরি করলো, তেমনি নতুন ঝুঁকিও নিয়ে এলো। একদম শুরুর দিকে ভয়টা ছিল অনেকটা সায়েন্স ফিকশনের গল্পের মতো। এই যে নতুন ভাবতে পারা যন্ত্রগুলো, এগুলো কি মানুষের চাকরি কেড়ে নেবে? সরকার কি এগুলো ব্যবহার করে সবার উপর বিগ ব্রাদারের মতো নজরদারি চালাবে? গোপনীয়তার ধারণাটা এখানেই কিন্তু প্রথম বড় একটা ধাক্কা খেয়েছিল। আর এই পর্যায়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ যেই মুহূর্তে কম্পিউটারগুলো একটার সাথে আরেকটা জুড়ে গেল, তখনই এমন সব সমস্যা তৈরি হলো যা নিয়ে আমরা আজও মাথা ঘামাচ্ছি। ভাবুন তো, সফটওয়্যারের মালিক কে হবে, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে প্রশ্ন উঠল। ডেটা চুরির জন্য সিস্টেমে ঢুকে পড়ার মতো ব্যাপারগুলো শুরু হলো, আর সফটওয়্যার পাইরেসির মতো অপরাধের জন্ম হলো। এবার আমরা এমন একটা সময়ে ঢুকছি যা আমাদের সবার কাছে খুব পরিচিত। আগের পর্যায়গুলো যদি ভিত্তি তৈরি করে থাকে, তাহলে এই তৃতীয় এবং চতুর্থ পর্যায় হল সেই ভিত্তির উপর গড়ে ওঠা আজকের ডিজিটাল দুনিয়া, যা ইন্টারনেট আর স্মার্ট ডিভাইস দিয়ে তৈরি। এই টাইমলাইনটা খেয়াল করুন। 90-এর দশকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আসার পর ইন্টারনেট যেন সবার ঘরে ঘরে পৌঁছে গেল। আর এখন আমরা ঢুকছি চতুর্থ পর্যায়ে, যাকে বলা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স। এর মানে হলো প্রযুক্তি আমাদের চারপাশে এমনভাবে মিশে যাবে যে আমরা হয়তো আলাদা করে তাকে টেরও পাব না। আমাদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, এমনকি আমাদের ঘরের আসবাবপত্রের মধ্যেও। ওয়েব আসার সাথে সাথে তো পুরো একটা নতুন সামাজিক দুনিয়া খুলে গেল। কিন্তু সাথে সাথেই প্রশ্ন উঠল, এখানে কথা বলার স্বাধীনতা কতটুকু? ছদ্মনামে থাকার সুবিধা অসুবিধা কি কি? আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো, যখন কোনো অপরাধ এক দেশে বসে অন্য দেশের বিরুদ্ধে করা হয়, তখন আইনটা কোন দেশের হবে? এই প্রশ্নগুলো কিন্তু আজও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের ভাবায়। আর এইটাই হলো আমাদের বর্তমান আর ভবিষ্যৎ। ভাবুন তো, প্রযুক্তি এখন শুধু আমাদের পকেটে বা টেবিলে নেই, আমাদের হাতে পড়া ঘড়িটা স্বাস্থ্যের খবর রাখছে, ঘরের স্পিকারটা আমাদের কথা শুনছে। তো আসল প্রশ্নটা হলো, ব্যক্তিগত গোপনীয়তার শেষ বলে কি কিছু আছে? এই ডিভাইসগুলো আমাদের সম্পর্কে যা কিছু জানছে, তার আসল মালিক কে? এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম। এবার চলুন দেখি এই জ্ঞানটা বাস্তবে, বিশেষ করে পরীক্ষার খাতায়, কিভাবে কাজে লাগানো যায়। ধরুন, একটা হেলথ অ্যাপের ডেটা চুরির ঘটনা নিয়ে একটা কেস স্টাডি বিশ্লেষণ করতে বলা হলো। কিভাবে এগোবেন? পরিস্থিতিটা একবার কল্পনা করুন। একটা খুব জনপ্রিয় হেলথ অ্যাপ হ্যাক হয়েছে, আর ব্যবহারকারীদের সব সেন্সিটিভ তথ্য, মানে তাদের কি অসুখ, তারা কখন কোথায় যায়, সবকিছু অনলাইনে ফাঁস হয়ে গেছে।
একটা ভালো উত্তর লেখার জন্য শুধু ঘটনাটা বলে দিলেই কিন্তু হবে না, সমস্যাটাকে একটা গোছানো উপায়ে বিশ্লেষণ করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো আসলে আপনার জ্ঞানকে পদ্ধতিগতভাবে প্রয়োগ করার ক্ষমতা পরীক্ষা করে। চলুন দেখি কিভাবে সেটা করা যায়। যে কোনো জটিল কেস স্টাডি অ্যানালাইসিস করার একটা খুব কার্যকরী উপায় হল সমস্যাটাকে কয়েকটা মূল ভাগে ভেঙে দেখা। এক্ষেত্রে আমরা 3টে দিক থেকে দেখব: নৈতিক, আইনি এবং সামাজিক। পরীক্ষার জন্য এই টেবিলটা একটা দারুণ ফ্রেমওয়ার্ক। প্রথমে নৈতিক দিকটা ভাবুন। এখানে কোম্পানি কি ব্যবহারকারীদের সাথে বিশ্বাসঘাতকতা করল, তাদের কি অবহেলা ছিল? তারপর আসুন আইনি দিকে। দেশের ডেটা সুরক্ষা আইন কি ভাঙ্গা হয়েছে? কোম্পানির বিরুদ্ধে কি মামলা হতে পারে? আর সবশেষে সামাজিক প্রভাবটা কি? এই ঘটনার পর সাধারণ মানুষ কি এই ধরনের অ্যাপ ব্যবহার করতে ভয় পাবে? সমাজে এর কি প্রভাব পড়বে? এভাবে পয়েন্ট করে লিখলে উত্তরটা অনেক গোছানো আর সম্পূর্ণ হয়। আচ্ছা, এই যে ডেটা চুরির ঘটনা, এটা নিয়ে ভাবতে গেলে একটা প্রশ্ন মাথায় আসে। চুরি, জালিয়াতি এগুলো তো নতুন কিছু না। তাহলে সাইবার অপরাধকে কি আমরা একদমই নতুন বা আলাদা কিছু বলবো? এখানেই আসল পার্থক্যটা লুকিয়ে আছে। দেখুন, মূল অপরাধের ধারণাটা হয়তো পুরনো, কিন্তু সাইবার প্রযুক্তি এর মাত্রা আর প্রভাবকে এমন জায়গায় নিয়ে গেছে যা আগে ভাবাই যেত না। যেমন ধরুন, আগে একটা ফাইল চুরি করতে হলে সিন্দুক ভাঙতে হতো, আর এখন এক ক্লিকে লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। অপরাধী কোন দেশে বসে আছে তা বের করাও ভীষণ কঠিন। এই আলোচনাটা আমাদের আবার সেই চতুর্থ পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসে। প্রযুক্তি যখন আমাদের জীবনের সাথে আরও গভীরভাবে, প্রায় অদৃশ্যভাবে মিশে যাবে, তখন আমাদের জন্য সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জটা কী হতে পারে? যখন আমাদের সিদ্ধান্তগুলো হয়তো স্মার্ট ডিভাইস প্রভাবিত করবে, তখন আমাদের নিজেদের ইচ্ছার স্বাধীনতা কতটুকু থাকবে? এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু ভবিষ্যতের সাইবার এথিক্সের দুনিয়াটাকে তৈরি করবে।